আজ নীলিমার বিয়ে হলো নীরবের সাথে। নীলিমা বাসর ঘরে সেজে গুজে নীরবের জন্য অপেক্ষা করছে ফুল দিয়ে সাজানো বাসর ঘরটাতে। নীরব রুমে ঢুকে নীলিমার চেহারা দেখে পুরো টাসকিত, যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নীলিমা তুই? হ্যাঁ আমি। এত অবাক হওয়ার কি আছে? যেটা হবার ছিল সেটাই হলো। দেখ এখন কেমন লাগে। যাকে তুই ধর্ষণ করেছিলি সেই এখন তোর বউ। একটা ধর্ষিতা মেয়ে তোর বউ। কেমন লাগছে এখন? এতদিন আমি জ্বলেছি যন্ত্রণায়, এবার তুই জ্বলবি। নীরব নীলিমাকে দেখে আর ওর হাসি দেখে রেগে একাকার হয়ে ঘরের জিনিস ভাঙচুর করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। নীলিমা এদিকে নীরবের কাণ্ড দেখে হেসেই চলেছে, কিন্তু হাসির ফাঁকেও নীলিমার চোখে পানি। হুম, আপনারা যা ভাবছেন সেটাই ঠিক। নীরব আর নীলিমা দুজন দুজনাকে 1 বছর আগে থেকেই চেনে। 1 বছর আগে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য নীলিমা আজ নীরবের বউ। শুধু বউ বললে হয়তো ভুল হবে বিষয়টা, বলতে হবে ধর্ষিতা বউ। আজ জানুয়ারির 25 তারিখ। আজ ওদের বিয়ে হলো এখান থেকে ঠিক 1 বছর আগে, মানে গত বছরের ঠিক জানুয়ারি মাসের 1 তারিখ নীলিমা নীরবের পাশের বাড়িটায় ভাড়া উঠেছিল, আর সেখান থেকেই তাদের পরিচয়। নীলিমা রোজ বিকালে আর সকালে ছাদে যেত হাঁটতে। নীরবদের আর নীলিমাদের ছাদ প্রায় একসাথেই, মানে এ ছাদ থেকে ও ছাদে যাওয়া যাবে এমন দুটো ছাদ। নীলিমা একদিন ছিল হাঁটছে একা একা, হঠাৎ চোখে দেখে পাশের ছাদে একটা ছেলে ফুল গাছে পানি দিচ্ছে। দেখতে খুবই সুন্দর ছেলেটি। নীলিমা দেখছে তাকে হা করে। হঠাৎ নীরব দেখে ফেললো যে নীলিমা তার দিকেই তাকিয়ে আছে। নীলিমা তা বুঝতে পেরে দৌড়ে আড়ালে চলে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। নীলিমা রোজ একইভাবে ছেলেটিকে দেখে। একদিন হঠাৎ নীরব জোরে জোরে বলে উঠল। ওভাবে আড়াল থেকে না দেখে সামনে এসে দেখলেই তো হয়। নীলিমা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল নীরবের কথা শুনে। তারপর আড়াল থেকে বেরিয়ে নীরবের দিকে এগিয়ে গেল মাথা নিচু করে। নীরব নীলিমাদের ছাদের কাছে এসে দাঁড়িয়ে আছে। নীলিমা আড়াল থেকে বেরিয়ে নীরবের কাছে গেল। তারপরে দুজন বেশ স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো। এভাবে বেশ 3-4 দিন নীলিমা নীরবের সাথে ছাদে দাঁড়িয়ে কথা বলেছে, কিন্তু বেশ কিছুদিন হলো নীরব আর ছাদে আসে না। নীলিমাও আর বেশি মনোযোগ দেয়নি ওদিকে, কারণ তার একটা নতুন জব হয়েছে ভালো একটা কোম্পানিতে। সেই খুশিতে নীরবের কথা প্রায় ভুলে গেছে সে। নীলিমা আর নীরবে প্রথম পরিচয় ওদের ছাদে। পরে ওদের আবার দেখা হয়েছিল, তবে সেটা ছাদে নয়, নীলিমা যে অফিসে নতুন জবে জয়েন করেছিল সেই অফিসে। রুমা পরের মাসের 1 তারিখ তার নতুন অফিসে জয়েন করে। গিয়ে সে অফিসের সবাইকে নানা রকম গুজুর টুজুর ফুসুর ফুসুর করতে শোনে। তাদের কিছু কথা নীলিমার কানেও আসে। সবাই বলাবলি করছিল অফিসের নতুন বস এসেছে, তিনি নাকি ভীষণ রাগী। নীলিমা আজ নতুন এই অফিসে, তাই সে তেমন কিছুই জানে না। নতুন বসের কথা, নীলিমা অফিসে সেই নতুন বসের পিএ হিসেবে জয়েন করেছে। নীলিমা মে আই কাম ইন স্যার? ইয়েস। নীলিমা তার নতুন বসের রুমে ঢুকে পুরো অবাক, কারণ তার নতুন বস আর কেউ না, সেই নীরব। নীলিমা ভেবেই অবাক, ছেলেটাকে তো দেখে মনে হয় না যে সে এত বড় একটা কোম্পানিতে জব করে। নীলিমা এইসব ভাবছে আর হা করে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব বলে উঠল, কে মিস নীলিমা, কি হলো? আপনি? না মানে তুমি? দেখুন মিস নীলিমা, এটা অফিস আর আমি আপনার বস, সো তুমি নয় আপনি বলুন। নীলিমা তো সেই পরিমাণ রাগ হলো নীরবের কথা শুনে। নীলিমার রেগে দাঁত কিটমিট করতে করতে বলল। জি বলুন স্যার। নীরব নীলিমাকে এক গাদা ফাইল ধরিয়ে দিয়ে বলল, যান এগুলো রেডি করে নিয়ে আসেন। নীলিমা আর কি করে, রেগে ফুলতে ফুলতে চলে গেল ফাইলগুলো নিয়ে। নীলিমা বের হতেই তার এত কলিগ নাম আশা নীলিমাকে বলল, বাহ নীলিমা, কি কপাল তোমার! অফিসে আসতে না আসতেই ওই রকম একটা হিরোর মতো বস পেয়ে গেলে। ইস, দেখলেই প্রেম করতে ইচ্ছা করে। কি সুন্দর বডি, কি সুন্দর দেখতে, কি হাইট! ইস, কি হট রে! তোমার জায়গায় আমি হলে আজ থেকেই প্রেম করা শুরু করে দিতাম। আরে ধুর, চুপ করুন তো। সুন্দর না ছাই, কি যে জ্বালার ভেতর আছে আপনি তো তা বুঝবেন না। তাই বলে নীলিমা চলে গেল। নীলিমা যেহেতু নীরবের বিয়ে, সেই জন্য নীরবের রুমের একদম পাশের নীলিমার টেবিল, মাঝে একটা কাচের গ্লাস থাইয়ের মতো আর কি। নীরব নীলিমাকে ভালোভাবে দেখতে পায় তার টেবিল থেকে। নীরব হাঁ করে তাকিয়ে আছে সেখান থেকে নীলিমার দিকে। নীলিমা কাজ করছে এমন সময় নীরবের ফোন। মিস নীলিমা, এক্ষুনি আমার রুমে আসুন। নীলিমার ভয়ে ভয়ে এগিয়ে গেল নীরবের রুমের দিকে।
আল্লাহ জানে আবার কি বলে। নীলিমা দেখতে অপূর্ব সুন্দরী, যাকে বলে অতুলনীয়। তার বয়সটাও বেশ প্রায় 25-এর কাছাকাছি। বাবা মারা গেছে 1 বছর আগে। তিনি এক রোড অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে কোনো রকম চলছে নীলিমাদের সংসার। নীলিমার একটা ছোট বোন আছে। সংসারে এখন তারা 3টে মাত্র মানুষ। মায়ের অনেক স্বপ্ন নীলিমাকে নিয়ে। নীলিমা এত সুন্দরী হওয়া সত্ত্বেও আজও কোনো রিলেশন অথবা বিয়ে করেনি, শুধুমাত্র তার মা আর বোনের কথা ভেবে। কারণ নীলিমা ছাড়া তাদের দেখার মতো আর কেউ নেই, সেহেতু এই চাকরিটা খুবই গুরুত্বপূর্ণ নীলিমার কাছে। মে আই কাম ইন স্যার? দেখুন মিস নীলিমা, আজ আমাদের একটা মিটিং আছে 7টার সময়। আপনি এখন বাসায় যান আর 6টা 30-এ রেডি হয়ে চলে আসবেন। স্যার মিটিংটা কোথায় হবে? সেটা সন্ধ্যে আসলে বুঝতে পারবেন। সোজা আমাদের অফিসের সামনে আসবেন, এখান থেকে আমি আপনাকে পিক করে নেব। ওকে স্যার। নীলিমা ঠিক সন্ধ্যা 6টা 30-এ দাঁড়িয়ে আছে অফিসের সামনে। নীরব এসে তাকে পিক করলো। এই কি নীলিমা, আপনি পেছনে বসছেন কেন? আমি কি আপনার ড্রাইভার নাকি? সামনে আসুন। তারা একটা হোটেলে গেল। সেখানে মিটিং শেষে সেই হোটেলে একটা পার্টিতে কিছুক্ষণ থেকেই সেখান থেকে বের হলো বাসার জন্য। পার্টিতে নীরব বেশ ড্রিঙ্ক করেছে, সে ঠিক মতো হাঁটতে পারছে না। নীলিমা তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। ছাড়ো আমাকে, আমি ঠিক আছে, আমি পারবো একা যেতে, ছাড়ো। সে তো দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছে মাতাল একটা। কি বললে তুমি? কি বললে? কিছু না। আচ্ছা স্যার, ছেড়ে দিলাম। হঠাৎ নীরব নীলিমার দিকে এগোতে লাগলো। তারপর নীরব নীলিমার কাছে এসে ধপাস করে পড়ে গেল নীলিমার গায়ের উপর। নীলিমা গাড়ি চালাতে পারত, তাই সে কোনো রকম নীরবকে বাড়ি পৌঁছে দিল। পরের দিন সকালে নীলিমা অফিসে গেল এবং আজ প্রায় দুপুর 1টা বাজতে গেল। নীরব এখনো একবারও ডাকেনি তাকে। নীলিমা এসব ভাবছে, হঠাৎ নীরবের কল আসলো। একটু আমার রুমে আসুন নীলিমা। জি স্যার, এক্ষুনি আসছি। জি বলুন স্যার। দেখুন মিস নীলিমা, কাল থেকে আপনি আমার রুমের ভেতর আপনার বসার ব্যবস্থা করুন। বারবার এইভাবে আপনাকে ডাকতে ভালো লাগে না, আপনি আমার সামনে থাকলে ভালো হবে। এখন আমার লাঞ্চটা একটু টেবিলে সাজিয়ে দিন। দেখুন স্যার, এগুলো আমার কাজ না। অফিসে অনেক কাজের লোক আছে, এগুলো তাদের দিয়ে করে দিতে বলুন। যা বলছি তাই করুন। নীলিমা খুব অপমানিত বোধ করল নীরবের ব্যবহারে। কিছু না বলে সে খাবার টেবিলে সাজিয়ে দিয়ে চলে গেল। নীরব খেতে বসে মুচকি মুচকি হাসছে। নীলিমা তা দেখে ফেলল এবং আরো বেশি রেগে গেল। নীলিমা বাসায় গিয়ে চুপ করে বসে থাকলো আর মনে মনে নীরবকে গালাগাল দিতে থাকলো। পরের দিন 12টায় অফিসে নীলিমা অফিস গেছে। তার কিছুক্ষণ পরেই নীরব তাকে ডাকলো। ডেকে সে তার গায়ের কোটটা খুলে দিতে বলল। নীলিমা এতে আরো বেশি রেগে গেল। বলল, স্যার আমি আপনার বাড়ির বউ না যে এসব করব। এগুলো আমার কাজ না, দয়া করে এসব কাজ আমাকে দিয়ে আর দ্বিতীয়বার করাবেন না। দুপুর 2টা। নীরব আবার নীলিমাকে ডাকলো, ডেকে বলল, নীলিমা আমার লাঞ্চটা টেবিলে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। নীলিমা আজ আর সহ্য করতে পারল না। মনে মনে সে একটা বদ বুদ্ধি আটলো। নীরব ফ্রেশ হতে গেছে, সেই ফাঁকে নীলিমা নীরবের সব খাবারে এক গাধা ঝালের গুঁড়ো মিশিয়ে দিল। তারপর খাবারগুলো সুন্দর করে টেবিলে সাজিয়ে চুপটি করে বসে থাকলো একপাশে। নীরব ফ্রেশ হয়ে খেতে বসলো। প্রথম খাবারটা মুখে দিয়ে নীরব ঝালে জীবন শেষ। সে ভাবলো অন্য খাবার খাবে। এবার অন্য খাবার নিয়ে খেয়ে দেখলো সেটাতে প্রচন্ড রকমের ঝাল দেওয়া। নীরবের দমকল টাকার মতো অবস্থা হয়ে গেল। কি হলো স্যার, খাচ্ছেন না যে? খাবারগুলো কি ভালো হয়নি? নীলিমা বলছে আর মুচকি মুচকি হাসছে। নীলিমার হাসি দেখে নীরবের আর বুঝতে বাকি থাকলো না যে খাবারে ঝাল নীলিমাই মিশিয়েছে। নীরব অতিরিক্ত ফর্সা, সেই জন্য ঝালে তার মুখটা পুরো লাল হয়ে গেছে। নীলিমা দেখে কিছুটা ভয় পেয়ে গেল আর ভাবলো হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তার। নীরব রেগে মেগে একাকার। নীরব নীলিমার দিকে এগোতে লাগলো আর নীলিমাও পেছাতে থাকলো। নীরব যত নীলিমার দিকে এগোয় নীলিমা তত পেছাতে থাকে। একটা সময় নীলিমার পিঠ সেই কাচের গ্লাসে ঠেকলো। ঠিক তখনই নীরব নীলিমার 2 হাত চেপে ধরলো গ্লাসের গায়ে। হঠাৎ নীরব নীলিমার ঠোঁটে কিস করে বসলো। রাগের চোটে যতক্ষণ না নীরবের মুখের ঝাল কমেছে ততক্ষণ নীরব নীলিমাকে কিস করেছে। নীলিমা পুরো অবাক হয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইল। নীলিমা কল্পনাও করেনি যে নীরব ওই রকম একটা কাজ করে বসবে। অবশেষে প্রায় 10 মিনিট পরে নীরব নীলিমাকে ছেড়ে দিল। নীলিমার রাগে ঘেন্নায় কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে গেল। নীলিমা বসে বসে কাঁদছে। নীরব নীলিমার কান্না দেখে মনে মনে একটা কষ্ট পেল আর ভাবলো কাজটা ঠিক হয়নি, নীলিমাকে ওভাবে কিস করাটা ঠিক হয়নি। পরের দিন নীলিমা ভাবলো সে আর চাকরিটা করবে না। যেই ভাবা সেই কাজ। নীলিমা তার ডেস্কে বসে ইস্তফাপত্র লেখা শুরু করলো।
নীরব তা বুঝতে পারলো, কারণ নীরব কিছুটা হলেও বুঝতে পেরেছে যে কালকের ওই ঘটনার পরে হয়তো নীলিমা এই চাকরিটা করবে না। নীলিমা গটগট করে নীরবের রুমের দিকে যাচ্ছে ইস্তফাপত্র জমা দিতে। নীলিমা ইস্তফাপত্র দিতে যাচ্ছে নীরবের রুমে। যেই নীরবের রুমের দরজা খুলতে যাবে, ঠিক সেই সময় নীলিমার মায়ের কল আসলো নীলিমার ফোনে। হ্যালো, হ্যাঁ মা বলো। আপু, মা না, আমি বলছি রিতা। কি হয়েছে রিতা? আপু, মায়ের ওষুধ সব শেষ। আজ দুপুরে মাকে ওষুধ খাওয়াতে গিয়ে দেখি সব ওষুধ শেষ। আপু, তুমি বাড়ি ফেরার সময় নিয়ে এসে মায়ের ওষুধগুলো। কি হলো আপু, কথা বলছো না যে? ঠিক আছে, আনবো। মায়ের দিকে খেয়াল রাখিস রিতা। আচ্ছা আপু, রাখলাম, বাই। নীলিমা তার হাতের ইস্তফাপত্রটা ছিঁড়ে ফেললো। হাজার সমস্যা হলেও এই চাকরিটা তাকে করতেই হবে। কিছুক্ষণের জন্য সে স্বার্থপর হয়ে শুধু নিজের সুবিধার কথা ভাবছিল, কিন্তু সে তো স্বার্থপর না। তাই আর সেই ইস্তফাপত্র আর জমা দেওয়া হলো না তার। ফিরে গেল নিজের টেবিলে। তারপর নীরবে চোখের পানি ফেলতে লাগলো নীলিমা, আর ভাবতে লাগলো কি করে সে এই রকম একটা বসের বিয়ে হিসেবে জব করবে। নীলিমা এসব ভাবছে, সাথে সাথে নীরবের ফোন। নীলিমা, আমার রুমে আসুন। নীলিমা চোখের পানি মুছে নীরবের রুমে গেল। দেখো নীলিমা, কাল আমাদের 2 দিনের জন্য বাইরে যেতে হবে, একটা ডিল ফাইনাল করার জন্য। আর সেখানে গিয়ে একদিনে ফিরে আসা সম্ভব না, তাই আমাদের 2 দিনের জন্য যেতে হবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজি হলো নীলিমা। ওকে, তাহলে কাল সকাল 8টায় রেডি হয়ে চলে এসো। পরের দিন সকাল 7টায় নীলিমা আর নীরব রওনা দিল তাদের গন্তব্যস্থানে। গাড়িতে ওঠার সময় নীলিমা দেখল নীরব নীলিমার পছন্দের একটি কোট পরেছে, ব্লু কালারের, এবং নীরব একটা চমৎকার পারফিউমও মেখেছে। মন মাতানো তার গন্ধ। তাদের পৌঁছতে দুপুর 1টা বেজে গেল। সন্ধ্যায় তাদের মিটিং শেষে একটা পার্টি। আজ নীলিমা মনের কষ্টে একটু ড্রিঙ্ক করে ফেলেছে। জীবনের প্রথম আজ ড্রিঙ্ক করলো সে। মাথাটা তার ঝিমঝিম করছে। স্যার, আমি একটু রুমে গিয়ে বিশ্রাম নিই। মাথাটা কেমন যেন করছে। আচ্ছা, যান। নীলিমারা 2টা রুমও বুক করেছিল একটা রাতের জন্য। নীলিমা তার রুমে গিয়ে দরজা অফ না করেই নিজের বেডে যে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নীলিমা উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে আসলো। ঠিক তখনই তার রুমের লাইটটা নিভে গেল, আর নীলিমার সাথে সাথে সেই মন মাতানো নীরবের গায়ের পারফিউমের গন্ধটা পেল। কে নীরব স্যার? নীরব স্যার, আপনি কি এসেছেন নাকি? কথা বলছেন না যে? স্যার, স্যার, নীরব স্যার। নীলিমা কারো হালকা ছায়া দেখেছিল, কিন্তু যার ছায়া দেখেছিল সেই মানুষটি কোনো জবাব দিল না নীলিমার কথার। হঠাৎ সেই লোকটি নীলিমার মুখ চেপে ধরল এবং একটা কাপড় দিয়ে নীলিমার মুখটা বেঁধে ফেলল, আর তাকে জোর করে বেঁধে ছুঁড়ে ফেলল। লোকটি নীলিমার উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল, ছিঁড়ে খেল নীলিমার দেহ। নীলিমা চিৎকার করতে পারছে না, মুখে তার কাপড় বাঁধা, শুধু তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর হাত পা ছোড়াছুড়ি করছে। নিজেকে রক্ষা করতে পারছে না নীলিমা। লোকটি নীলিমার দেহ ভোগ করছে জানোয়ারের মতো। নীলিমা কিছুক্ষণ পরে সেন্সলেস হয়ে পড়ল। সেন্স ফেরার পর নীলিমা দেখল ঘরটা পুরো আলোয় ভরা, বাতি জ্বলছে। নীলিমার শরীরে কাপড় নেই, সেগুলো বেডের একপাশে ফেলানো। ঝাপসা চোখে নীলিমা দেখল নীরবের সেই কোট তার খাটের পাশে পড়ে আছে। নীরবের গায়ে সেই পারফিউমের গন্ধ, আর নীরবের গায়ের কোট দেখেই নীলিমার আর বুঝতে বাকি থাকলো না তাকে কে ধর্ষণ করেছে। নীলিমা 1 মিনিটও দেরি করলো না। জামা কাপড় পরে সোজা নীরবের রুমে গেল। দেখলো নীরব তার রুমে নেই। একটা লোককে জিজ্ঞাসা করলো, লোকটি বলল নিচে এখনো পার্টি চলছে, সেখানে দেখুন, হয়তো থাকতে পারে। নীলিমা নিচে গিয়ে দেখলো নীরব সেখানে। নীলিমা সোজা নীরবের কাছে যেয়ে কোনো কথা না বলেই ঠাস করে একটা চর বসালো সবার সামনে নীরবের গালে, আর উল্টাপাল্টা চর ঘুষি মারতে লাগলো। পার্টির সব লোক অবাক হয়ে গেল। গান বন্ধ হয়ে গেল, সবাই তাকিয়ে আছে নীলিমার দিকে। নীরব যেন পাথর হয়ে গেছে। নীলিমা চিৎকার করে কাঁদতে থাকলো আর বলতে থাকলো, কেন করলেন এমন, কেন? কেন এত বড় সর্বনাশ করলেন আপনি আমার? কেন বলুন? পার্টির প্রতিটা লোক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। নীরব অপমানে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। কিন্তু সত্যিই কি তাই? নীরব কি সত্যি ধর্ষণ করেছে তাকে? তবে কেন তার এই নীরবতা? আর ওই পারফিউম আর ওই কোটটা কার ছিল? ওগুলো তো নীরবেরই। নীরব নীলিমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নীলিমা, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে তোমার? আপনার কোটটা কোথায় স্যার? কোর্টে ড্রিঙ্ক পড়েছিল, তো রুমে রেখে এসছে। নীলিমা আবার নীরবের গালের সপাটে একটা চর মারল আর বলল, মিথ্যুক কোথাকার। যেদিন তুই আমায় কিস করেছিলি সেদিন আমি বুঝতে পেরেছিলাম তুই একটা আস্ত অমানুষ।
শুনুন, আপনারা সবাই, হ্যাঁ আপনাদের বলছি, যারা এই পার্টিতে উপস্থিত আছেন তাদেরকে বলছি, এই লোকটা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমায় ধর্ষণ করেছে। এখন আমি তার বিচার চাই। ছি ছি নীলিমা, কি বলছো? তোমার মাথা ঠিক আছে? দেখো নীলিমা, তুমি আজ প্রথম ড্রিঙ্ক করলে, তাই এমন লাগছে, তাই তুমি উল্টো পাল্টে বকছো। একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নীলিমা, তোমার চোখ মুখের এমন অবস্থা কেমন করে হলো? আর কাপড় ছিল কিভাবে? একে তোমার ঠোঁট কাটলো কিভাবে? পড়ে গেছিল নাকি? এসব তুই বলছিস শয়তান কোথাকার, ইতর জানোয়ার! কিছু বুঝতে পারছো না তাই না এখন? হঠাৎ পার্টির একটি লোক বলে উঠল, এ একদম মিথ্যা বলবেন না। বুঝতে পেরেছি আপনারা সবাই নীরবের সাথে জড়িত, তাই তো? তাই বলে নীলিমা গটগট করে সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল এবং রুমে গিয়ে নিজের কাপড় গোছাতে লাগলো। তখন বাজে রাত 11টা। নীরব আসলো নীলিমার রুমে। একে নীলিমা, কি করছো? ব্যাগ প্যাক করছো কেন? আমরা কাল সকালে রওনা হব, এখন না তো। তোর মতো একটা বদমাইশের সাথে এক রাত তো দূরের কথা, আর 1 মিনিটও থাকবো না আমি। নীলিমা, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, বিশ্বাস করো। নীলিমা তার বেডের পাশে পড়ে থাকা নীরবের কোটটার দিকে আঙুল দেখিয়ে বলল, এটা কি? আরে এটা তো আমার কোট, এখানে কি করে আসলো? কে আনলো এখানে? কিছুই বুঝতে পারছে না তাই না? তাই বলে নীলিমা নীরবের কোটটা তুলে নীরবের মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে নিজের লাকেশ নিয়ে বের হয়ে গেল রুম থেকে। নীলিমা সেখান থেকে একটা বাসে উঠে সোজা বাড়ি চলে আসতো। নীরব অনেক বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাকে, কিন্তু নীলিমা কোনো কথাই শুনল না নীরবের। নীলিমা বাড়ি পৌঁছে দেখলো তার মা বসে আছে সোফায়। কি রে মা, তোর না কাল দুপুরে আসার কথা ছিল, এত জলদি চলে আসলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি? নীলিমা তার মায়ের কোনো কথার জবাব না দিয়ে নিজের রুমে দরজা আটকে দিয়ে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। নীলিমার মা দরজায় টোকা দিচ্ছে। নীলিমা কি হলো? এসে দরজা আটকে দিলে যে, কোনো কথা বললি না যে আমার সাথে? এই নীলিমা কি হলো? দরজা খুল মা। কি হয়েছে মা তোর? আমাকে বলবে না মা? তোর মাকেও বলবে না মা? তুই দরজা খুল মা। নীলিমা দরজা খুলে দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো জোরে জোরে। কি হয়েছে নীলিমা? এমন করে কাঁদছিস কেন মা? তুই বল আমাকে। মা, নীরব, ও মা, ওই জানোয়ারটা আমার অসহায়তার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করেছে। আমার জীবন শেষ করে দিয়েছে মা, ওই জানোয়ারটা। হে আল্লাহ, কি বলছিস নীলিমা তুই এসব? এই কথা বলে নীলিমার মা ভীষণ অসুস্থ হয়ে পড়ল এবং কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে গেল। এমনিতেই নীলিমার মা আজ 2 দিন ওষুধ না খাওয়ার কারণে বেশ অসুস্থ। নীলিমা বাইরে থাকায় খবরটা তাকে জানানো হয়নি। নীলিমা তাড়াতাড়ি তার মাকে হসপিটালে নিয়ে গেল। এখন তার মা আইসিইউতে, খুব খারাপ অবস্থা তার। নীলিমা এবার প্রতিজ্ঞা করলো যে নীরবকে সে তার পাপের শাস্তি অবশ্যই দেবে। নীলিমা হসপিটাল থেকে সোজা থানায় গেল এবং নীরবের বিরুদ্ধে রেপের অভিযোগের মামলা করল। সাক্ষী ছিল তার ছোট বোন। পুলিশ ফোর্স নিয়ে নীরবের বাড়িতে গেল তাকে গ্রেফতার করতে। বাসায় কেউ আছেন? কি ব্যাপার স্যার, আপনারা? এনি প্রবলেম? জি। নীরব আপনার কি হয়? আমি নীরবের বাবা। নীরব আমার একমাত্র ছেলে। কি হয়েছে স্যার? নীরবের কি কিছু হয়েছে নাকি? দেখুন, আপনার ছেলের নামে আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। আপনার ছেলে একটি মেয়েকে ধর্ষণ করেছে। মেয়েটি নিচে এসে আপনার ছেলের নামে মামলা করেছে। কি বলছেন? আমার ছেলে মোটো এরকম না। কীরকম সেটা না হয় আমরাই দেখে নেব। এখন বলুন, আপনার ছেলে কোথায়? নীরব তো এসে সিটি হসপিটালে গেছে নীলিমার মাকে দেখতে। এ কথা শুনে পুলিশ আর 1 মিনিটও দাঁড়ালো না সেখানে, সোজা চলে গেল হসপিটালে। নীলিমা ছিল তাদের সাথে। হসপিটালে গিয়ে নীলিমা দেখে নীরব তার মাকে দেখে বের হচ্ছে। নীলিমা দৌড়ে নীরবের কাছে গিয়ে নীরবের শার্টের কলার ধরে বলল, কি করতে এসেছেন এখানে? মা মরে গেছে কিনা বেঁচে আছে সেটা দেখার জন্য এসেছেন? খবরদার মায়ের দিকে এক পাও বাড়াবেন না। নীলিমা, তোমার সাথে আমার কিছু কথা আছে, প্লিজ। মাত্র 5 মিনিট সময় আছে তোমার কাছে। নীলিমা অশ্রু ভেজা চোখে 2 ঠোঁটের মাঝে একটা চাপা হাসি দিয়ে বলল, পৃথিবীতে এই সময় সব থেকে বড় বেঈমান আপনি। আপনার সাথে দেখা হবার আগে সময়টা যদি আবার ফিরে নিয়ে আসতে পারতাম। এবার আপনার সময় কাটবে জেলের ওই 4 দেয়ালের মাঝে। নীলিমা এসব বলছে তার ভেতর নীরব হঠাৎ বলে উঠল, নীলিমা, আমি তোমাকে ভালোবাসি। নীলিমা, অনেক কথা বলার আছে তোমাকে, একটা সময় চাই তোমার কাছে। নীলিমা, আমায় কি 5টা মিনিট সময় দেওয়া যায় না? কিছু কথা বলতাম তোমাকে। এদিকে পুলিশ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। নীলিমা নীরবের কোনো কথাই শুনল না। পুলিশ ধরে নিয়ে গেল নীরবকে। পুলিশ টানতে টানতে নিয়ে যাচ্ছে নীরবকে, আর নীরব শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল নীলিমার দিকে। আসলে এখানে একটা সত্য কথা ছিল,
সেটা হলো নীরব নীলিমাকে সত্যি ধর্ষণ করেনি। নীরব প্রথম থেকেই নীলিমাকে ভালোবাসতো। তাকে সবসময় চোখের সামনে রাখার জন্য এই বিয়ের জবটা দিয়েছিল নীরব তাকে। অনেক কথা বলার ছিল নীরবের নীলিমাকে। কেউ একজন ফাঁসিয়ে দিল নীরবকে। কোনো এক অচেনা মুখোশধারী মানুষ যে রাতের আধারে নীলিমাকে ধর্ষণ করেছে সেটা প্রমাণ করার কোনো সুযোগই দিল না নীলিমা নীরবকে। এদিকে নীরবের বাবা হাঁপাতে হাঁপাতে হসপিটালে আসলো। এসে দেখলো নীলিমা দাঁড়িয়ে কাঁদছে হসপিটালের সামনে। মা নীলিমা, আপনি এখানে? রুসানা, আমার ছেলেটা এত খারাপ কাজ কখনো করতে পারে না, আমি বিশ্বাস করি না। তোমার কথাও ভুল হচ্ছে। আমার ছেলেটার জীবন তুমি নষ্ট করে দিও না। বাহ কাকু, আপনি শুধু নিজের ছেলের কথাটাই ভাবলেন, আর আমার সাথে যে এত বড় একটা অন্যায় হলো সেটা আপনার চোখে পড়লো না? আজ যদি আমি আপনার মেয়ে হতাম তো এমনটা করতে পারতেন আপনি? বলুন, বলুন না কাকু, চুপ করে আছেন কেন, বলুন। মা নীলিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ছেলের সাথে বিয়ে দেবো আমি তোমার। তুমি ওর জীবনটা এইভাবে নষ্ট করো না। ছি কাকু, যেই লোকটা আমায় ধর্ষণ করেছে আপনি কি করে ভাবলেন যে আমি তাকে বিয়ে করব? আমি চাই নীরব শাস্তি পাক। বিশ্বাস করো মা, নীরব এমন খারাপ ছেলে না। দেখুন কাকু, অনেক বলেছেন আর না। আপনি বয়সে বড়, তাই সম্মানের সাথে বলছি, চলে যান এখান থেকে। নীরবের বাবা মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। নীলিমা পুলিশ স্টেশনে গেল যাতে কেউ ঘুষ দিয়ে নীরবকে ছাড়াতে না পারে। নীলিমা পুলিশের কাছে গিয়ে দেখলো নীরব জেলের ভেতরে। নীলিমা আস্তে করে নীরবের গ্রিলের সামনে গিয়ে দাঁড়ালো, গিয়ে নীরবকে ডাকলো। নীরব সাথে সাথে ছুটে চলে আসলো নীলিমার কাছে। নীরব রুমের ভেতর আর নীলিমা বাইরে, মাঝে একটা গ্রিল। কেমন লাগছে নীরব স্যার? এখন পচে মরবেন আপনি এই চার দেয়ালের ভেতর। দেখি কে বাঁচায় আপনাকে। আপনি আমার জীবনটা যেভাবে শেষ করে দিয়েছেন, আমি আপনার জীবনটা শেষ করে দিব সেভাবেই। কিন্তু আজ তুমি যেটা করলে, আমি কোনো দোষ না করো আজ ছেলে। আরে যাও যাও, যে তোমাকে রেপ করেছে তাকে খুঁজে বার করো। একটা কথা কি জানো তো, তোমাকে ভালোবাসাটা ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আর তাই সেই ভুলের মাসুল আজ দিতে হচ্ছে আমাকে। আমার লাইফ, ক্যারিয়ার, মান সম্মান সব শেষ করে দিলে তুমি। আমি যে তোমাকে রেপ করিনি সেটা একবার অন্তত প্রমাণ করার সুযোগ দিতে পারতে তুমি আমাকে। না, কিসের প্রতিশোধ নিয়েছো তুমি আমার থেকে? তবে একটা কথা মনে রেখো, এতদিন যতটা ভালোবাসতাম, আজ এই মুহূর্ত থেকে তার থেকে 1000 গুণ বেশি ঘৃণা করতে শুরু করলাম আমি তোমাকে। ধর্ষণ অভিযোগ করেছো তুমি আমার নামে। আর কোনোদিন হয়তো আমি সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তোমাকে আমি ছাড়বো না কিছুতেই, কিছুতেই না। আরে ধুর, আপনি আবার মান সম্মান কি সেটার মানে বোঝেন নাকি? আর পড়ে থাকলে ভালোবাসার কথা, ওই পবিত্র কথা আপনার ওই নোংরা মুখে উচ্চারণ করবেন না, তাতে ভালোবাসার অসম্মান করা হবে। নীলিমা, আমি তো এখান থেকে বের হবই, আজ না হয় কাল। এতদিন আমার ভালোবাসা দেখেছ, এবার দেখবে আমি কতটা খারাপ হতে পারি। আসলে একটা কথা কি জানেন, একটা ভালো মানুষ যখন খারাপ হয় তখন সে একাই 10টি খারাপ মানুষের থেকেও ভয়ানক হয়ে ওঠে। ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন সেটা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানিয়ে দেয়। অন্যায় না করে সাজা ভোগ করতে কারোরই ভালো লাগে না। আজ থেকে শুরু হলো নীরব আর নীলিমার শত্রুতা। ভালোবাসা ঘৃণায় পরিণত হলে সেটা ভয়ানক রূপ ধারণ করে। নীলিমা নীরবের কথাগুলো চুপ করে শুনে হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে গেল। নীরব এখনো প্রতিশোধের আগুনে জ্বলছে। সে কিন্তু বেশি দিন জেলে থাকেনি। নীলিমা নিজে তার করা অভিযোগ তুলে নিয়েছিল, কিন্তু কেন? নীলিমা কেন তার করা অভিযোগ তুলে নিল? এত ঘৃণা আর এত রাগ কোথায় গেল নীলিমার? কেন অভিযোগ তুলে নিল নীলিমা? কি কারণ ছিল তার পেছনে? নীলিমা সেদিন নীরবের সাথে দেখা করে চলে আসার পর নীলিমা হসপিটালে যায় তার মাকে দেখতে। নীলিমার মা তার কিছুদিন পর মারা যান। তিনি মারা যাবার আগে নীলিমাকে কিছু কথা বলে যান। বলেছিলেন, মা নীলিমা, তুই আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবি? কি মা, বলো। তুই নীলমের বিরুদ্ধে যে রেপের অভিযোগ করেছিস সেটা তুলে নিবি, ওকে জেল থেকে মুক্ত করবি, কথা দে মা। কিন্তু কেন মা? যে তোমার মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করলো তাকে তুমি কি কি জন্য ছেড়ে দিতে বলছো মা? কেন বলো মা। কিন্তু দুঃখের বিষয়টা হলো এই কেনর উত্তরটা নীলিমার আর জানা হলো না। তার আগেই নীলিমার মা মারা যান। এই কেনর উত্তরটা নীরব জানে। আপনাদের হয়তো মনে আছে যে নীরবকে যেদিন পুলিশে ধরে নিয়ে যায়, নীরব সেদিন সকালে নীলিমার মায়ের সাথে দেখা করতে হসপিটালে গিয়েছিল। সেখানে নীলিমার মা আর নীরবের ভেতর কিছু কথা হয়েছিল। কথাগুলো জানতো নীলিমার মা, যিনি এখন আর বেঁচে নেই, আর জানে নীরব। নীরব হয়তো নীলিমার সাথে আর কথা বলবে না। সে এতটাই ঘৃণা করে এখন নীলিমাকে। নীলিমা যে নীরবকে জেল থেকে ছাড়িয়েছে সে বিষয়টা নীরব জানে না।
নীলিমা এই বিষয়টা কাউকে বলতে বারণ করেছিল নীরবকে। নীলিমা চায় না যে নীরবের সাথে আর তার দেখা বা কথা হোক। তবে নীরব জেল থেকে ছাড়া পেয়েছিল ঠিকই, কিন্তু সে সমাজের মানুষের কথার জালে আটকা পড়ে গিয়েছিল। তার এলাকায় টিকে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। সমাজের মানুষের নোংরা নোংরা কথা নীরবকে যেন প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারছিল। এদিকে নীলিমারও একই অবস্থা। ধর্ষিতার কলঙ্ক মাথায় নিয়ে সমাজে তার টিকে থাকা সম্ভব হচ্ছিল না। অনেকেই তাদের দুজনের বিয়ে দেওয়ার কথা বলেছে, কিন্তু নীরব নীলিমাকে বিয়ে করতে রাজি না। অপরদিকে নীলিমা ও নীরবকে বিয়ে করতে রাজি না। এলাকার লোকজন আর নীরবের বাবা মিলে নীলিমাকে অনেক জোরাজুরি করে বিয়েতে রাজি করালো। নীলিমার বিয়েতে রাজি হওয়ার পেছনে একটা কারণ তো অবশ্যই ছিল। সেটা হলো নীলিমা ভেবেছে সে নীরবকে বিয়ে করে তার উপর প্রতিশোধ নেবে। নীরবের কাছ থেকে তাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে শেষ করে দেবে। নীলিমা রাজি হলো বিয়েতে। তবে একদিন সকালে নীলিমা হঠাৎ নীরবের বাবাকে ফোন করে দেখা করতে বলে তার সাথে। নীরবের বাবা রাজি হলো দেখা করতে গেল তিনি নীলিমার সাথে। নীরবের বাবা, কি ব্যাপার নীলিমার মা, তুমি আমার এটা বলতে আমাকে ডাকুনি তো যে তুমি নীরবকে বিয়ে করতে পারবে না? দেখো মা, আমাদের মান সম্মান এখন তোমার হাতে। তুমি যে নীরবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে দিয়েছো তাতে অনেক কৃতজ্ঞ আমি তোমার কাছে। কিন্তু মা, সমাজের মানুষের মুখ তো বন্ধ করতে হলে তোমাদের বিয়েটা ভীষণ দরকার। কাকু, আপনি যদি সত্যিই চান যে বিয়েটা হোক, তাহলে আমার কিছু শর্ত আছে, মানতে হবে আপনাকে। কি শর্ত? দেখুন কাকু, নীরব যদি শোনে যে বিয়েটা আমার সাথে হচ্ছে, তাহলে সে কখনোই এই বিয়েতে রাজি হবে না। আপনি ওকে বলবেন ওর অন্য একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। নীরব হয়তো এই মুহূর্তে বিয়ে কাউকে করতে রাজি হবে না, আর ওকে রাজি করাটা আপনার দায়িত্ব। আপনি শুধু ওকে জানতে দেবেন না যে বিয়েটা আমার সাথে হচ্ছে। ওকে অন্য একটা মেয়েকে দেখাবেন, আর বিয়ের দিন ব্যাপারটা আমিই সামলে নেব। আমি দেখবো যেন ও বিয়ের দিন আমাকে না দেখতে পায়। যদি জেনে যায় তো তখন কি হবে? আপনি কিছু ভাববেন না, আপনি শুধু যা যা বলেছি তাই করুন, আর বিয়ের আয়োজন শুরু করুন। নীরব যেন বিয়ের আগে দেখতে না পারে, সে দায়িত্বটা আমার। নীরব কিছুতেই রাজি হচ্ছিল না বিয়েতে। তার বাবা অনেক কষ্ট করে রাজি করালো তাকে। নীরবের বাবা বলেছিলেন, নীরব, তুই যদি বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি। সবার হয়তো জানা আছে এই কথাটা বাবা মায়ের সব থেকে বড় অস্ত্র সন্তানের জন্য। নীরবের মা নেই, ছোটবেলা থেকেই তার বাবা মায়ের ভালোবাসা দিয়ে তাকে মানুষ করেছে। কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। বাবাকে নীরব পাগলের মতো ভালোবাসে, তাই সে তার বাবার কথা ফেলতে পারেনি। তবে বাবা, আমার একটা কথা রাখতে হবে। কি বল? বাবা, আমি মেয়ে দেখব না। মেয়ে তো তুমি দেখেছ, সেটাই যথেষ্ট। আমি আর দেখব না। কিন্তু নীরব না দেখে কি করে বিয়ে হয়? যাই হোক, নীরবের বাবা মনে মনে অনেক খুশি হলেন, কারণ মেয়ে দেখানোর ঝামেলাটা তার ঘাট থেকে নামলো। বিয়ে আয়োজন শুরু হয়ে গেল। নীলিমা বিয়ের দিন মুখের ওপর এক হাতে ঘোমটা দিয়েছিল যাতে নীরব তার মুখ দেখতে না পায়। আর নীরব বিয়ের কনেকে দেখার কৌতূহল একেবারেও দেখায়নি। মনে হচ্ছিল তার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই, আর এই মুহূর্তে তার মন মানসিকতাও ঠিক নেই। বিয়েটা কোনো রকম সাদামাটা করে ছোটোখাটো আয়োজন করে শেষ হয়ে গেল। আর এখন নীলিমা বাসর ঘরে বসে আছে। বসে বসে নীলিমা এই কথাগুলো কল্পনা করছিল। নীরব তো নীলিমাকে দেখে রেগে বের হয়ে গেল রুম থেকে। আর নীলিমা বসে বসে কাঁদছে এটা ভেবে যে এখন এই লোকটার সাথে তাকে সারা জীবন কাটাতে হবে। নীরব রাত 10টায় বাড়ি ফিরল ড্রিঙ্ক করে। ফিরে দেখলো নীলিমা সেই বিয়ের শাড়ি পরা সেই অবস্থায় মেঝেতে ঘুমিয়ে পড়েছে। তার চোখের কোণে পানি জমে আছে, মনে হয় কাঁদছিল নীলিমা। নীলিমাকে দেখে মায়া হলো। নীরব আস্তে আস্তে নীলিমার পাশে গিয়ে বসলো। নীরব এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। নীলিমার মুখের উপর চুল পড়ে আছে। নীরব তার হাত দিয়ে আলতো করে নীলিমার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আর তার সাথে নীরব বলল, ভালোবাসতাম আমি তোমাকে, মা, খুব ভালোবাসতাম। তোমাকে আমি কি করে ধর্ষণ করবো বলো? ভালোবাসার মানুষকে কি কেউ ধর্ষণ করে বলো? নীরবের মুখটা নীলিমার মুখ থেকে 1-2 ইঞ্চি দূরে হবে। নীলিমা নীরবের নিঃশ্বাসের গরম হাওয়া তার মুখে অনুভব করে এবং তার ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে নীরবের ঠোঁটের সাথে নীলিমার ঠোঁটের ছোঁয়া লাগে। নীলিমা ভাবে নীরব তাকে কিস করেছে। আবার নীলিমার রেগে গিয়ে ঠাস করে একটা চড় মারে নীরবের মুখে। নীরব প্রচণ্ড রেগে যায়। নীলিমাকে করে করে তুলে বেডের উপর ফেলে দিয়ে বলতে থাকে, আমি তোমাকে ধর্ষণ করি না নীলিমা, আমি তোমাকে ভালোবাসি, আমি ধর্ষণ করি নে। তাই বলে নীরব নীলিমার দিকে এগোতে থাকে। খবরদার, কাছে আসবেন না বলছি। দূরে থাকুন, কাছে আসলে কিন্তু ভালো হবে না বলছি।
নীরব বারবার একই কথা বলে চলেছে। রুমানা, আমি তোমাকে ধর্ষণ করিনি, বিশ্বাস করো, সত্যি বলছি। নীরব এই কথাটি বারবার বলেই চলেছে। একটা সময় সে নীলিমার একদম কাছে চলে যায়, নীলিমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি কি করে ধর্ষণ করতে পারি বলো? আপনি আজ আবার ড্রিঙ্ক করেছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। নাকি আজ আবার আমায় ধর্ষণ করবেন? আপনার মতো অমানুষ সেটাও করতে পারে। নীরব কোনো কথা বলল না। আস্তে করে নীলিমার কপালে একটা কিস করলো এবং বেশ কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সেন্সলেস হয়ে নীলিমার গায়ের উপর পড়ে গেল নীরব। নীলিমাকে যেদিন সেই লোকটি রেপ করেছিল, সেদিন সেই লোকটির বুকে নীলিমা তার হাতের নখ দিয়ে আঁচড় দিয়েছিল বেশ গভীরভাবে। কেটে গিয়েছিল লোকটার নখের কাটা দাগ সহজে ওঠে না। নীলিমা ভাবল যদি নীরব রেপ করে থাকে তো তার বুকে অবশ্যই সেই দাগটা থাকবে। যে করেই হোক নীরবের বুকের দাগটা দেখতে হবে আছে কিনা। নীলিমা নীরবকে বেডে শুইয়ে দিল। তারপর নীরবের বুকের দাগটা দেখার জন্য শার্টের বোতাম খুলতে যাবে, এমন সময় নীরব ফট করেই নীলিমার হাতটা চেপে ধরে আর বলে, তোমাকে অনেক ভালোবাসি নীলিমা, আমি অনেক ভালোবাসি তোমাকে। নীলিমা কিছুতেই হাতটা ছাড়াতে পারছে না। নীরব অনেক শক্ত করে ধরে আছে, নীলিমা কিছুতেই ছাড়াতে পারছে না, এত শক্ত করে ধরেছে নীরব। নীরব কিন্তু বেহুশ, তার ভেতরে সে উল্টাপাল্টা বকছে। নীলিমা শেষ পর্যন্ত হাত ছাড়াতে না পেরে বসে থাকলো নীরবের পাশে। দেখা হলো না। নীলিমা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে তা নিজেই জানে না। নীলিমা সকালে চোখ মেলতেই দেখলো সে নীরবকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলিমা তাড়াহুড়ো করে উঠে পড়ল। নীরব এখনো নীলিমার হাতটা ধরে আছে। নীলিমা টান দিয়ে হাতটা চালিয়ে নিল। কিছুক্ষণ পর নীরব উঠল, দেখলো নীলিমা নেই। সারা বাড়ি খুঁজতে থাকলো নীলিমাকে, কিন্তু কোথাও পেল না। বাবা, নীলিমাকে দেখেছ? নীলিমা অফিসে গেছে, আমাকে বলে গেছে যাওয়ার আগে। নীরব তার বাবাকে জিজ্ঞাসা করলো নীলিমা কোথায়। তখন নীরবের বাবা বললেন যে নীলিমা অফিসে গেছে। নীরবের তো মেজাজ খারাপ হয়ে গেল। বিয়ের প্রথম দিনই অফিস। নীরব তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে গেল। গিয়ে দেখলো নীলিমা তার রুমে বসে আছে, হাতে একটা কাগজ। কি ব্যাপার নীলিমা, সকালে আমি কিছু না বলে এইভাবে চলে আসলে যে? দেখুন স্যার, এটা অফিস, আর এখানে আপনার আর আমার সম্পর্ক। আপনি আমার বস আর আমি আপনার পিএ, এর বেশি কিছুই না। আর ভুল করেও তুমি না, আপনি বলবেন। ওকে স্যার? তাই বলে চলে গেল নীলিমা। নীলিমা আসলে আবারও ইস্তফা দিতে গিয়েছিল, কিন্তু সে ভাবলো সে সবসময় নীরবের সামনে থেকে তাকে অপমান করে তার প্রতি প্রতিশোধ নেবে। সেই কারণে সে আর ইস্তফা দিল না, ছিঁড়ে ফেললো আবারও ইস্তফা। শুরু হলো নীরব আর নীলিমার ভেতরের শত্রুতা। অফিসে নীলিমার এক কলিগ নীলিমাকে পছন্দ করত, তার নাম আলিফ। নীলিমা নীরবকে দেখিয়ে দেখিয়ে আলিফের সাথে কথা বলতো, তা দেখে নীরবের রাগ হতো। নীলিমা সেটা বুঝতে পারতো এবং যে কাজগুলো করলে নীরব রেগে যেত, নীলিমা সবসময় আলিফের সাথে বাইরে খেতে যেত। নীরব সব দেখেও চুপ করে থাকতো আর মনে মনে কষ্ট পেত। নীরব মুখে বলেছিল যে সে প্রতিশোধ নেবে নীলিমার উপরে, কিন্তু নীরব তো নীলিমাকে ভালোবাসে, কি করে নেবে তার উপর প্রতিশোধ? সে পারে না নীরব, বারবার চেষ্টা করেও পারে না। একদিন আলিফ তার জন্মদিনে একটা পার্টি রাখে এবং অফিসের সবাইকে ইনভাইট করে। নীরব আর নীলিমা আলাদাভাবে ইনভাইট করে সে। সন্ধ্যা 7টায় সে পার্টি। নীলিমা আজ খুব সুন্দর করে সেজেছে, অপূর্ব লাগছে তাকে। এমনিতেও সে অপরূপা সুন্দরী। দুজন একসাথে বের হচ্ছে পার্টিতে যাবার জন্য। হঠাৎ নীলিমা সিঁড়িতে পা পিছলে নীরবে গায়ের ওপর পড়ে গেল। নীরব হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে। কি অপূর্ব লাগছে আজ নীলিমাকে। শালা অফিসের এত মেয়ে থাকতে কেন যে আমার বোর দিকে নজর কে জানে। শালা লুচ্ছা একটা, বাকি বা একদিন ওরে দেব আচ্ছা মতো রাম পেতা নেই। নীরব নীলিমাকে দেখে চোখ ফেরাতে পারছে না, সে যেন নিজের ভেতর থেকে হারিয়ে গেল। হঠাৎ নীলিমার দিকে এগিয়ে গেল কিস করার জন্য। নীলিমা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীরবকে। নীরব কিছুটা অপমানিত হলো। নিজের বউকে কিস করতে পারবে না সে, এটুকু অধিকারও কি নেই তার স্বামী হিসেবে? নীরবের মাথায় একটা বদ বুদ্ধি এলো। নীলিমা চলে যাচ্ছে এমন সময় নীরব বলে উঠল, নীলিমা সাবধানে, সামনে সাপ। নীলিমাকে আর কে ধরে? ও আল্লাহ! বলেই চিল্লাতে চিল্লাতে দৌড়ে এসে নীরবকে জড়িয়ে ধরল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সাপ, 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 সাপ! নীরব হেসে দিল নীলিমার কাণ্ড দেখে। নীরব নীলিমাকে জড়িয়ে ধরল। নীলিমা বুঝতে পারল ঘটনা পুরোটা মিথ্যে, কোনো সাপ টাপ নেই, সব নীরবের মিথ্যা কথা। ছাড়ুন বলছি, আমার ছাড়ুন। না, ছাড়বো না। কেন ছাড়বো? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। ছাড়ুন বলছি আমায়। ছাড়বই না। আমি আমার বউকে জড়িয়ে ধরবো না তো
বাড়ির অন্য মতে জড়িয়ে ধরবো? হুম? তাই ধরেন গিয়ে যান, ছাড়েন আমায়। তাই বলে নীলিমা নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং হনহন করে বাইরে চলে গেল পার্টির উদ্দেশ্যে। নীরবও গেল পিছু পিছু। নীলিমা ট্যাক্সির জন্য অপেক্ষা করছে বাসার সামনে দাঁড়িয়ে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। তাই হাঁটতে লাগলো নীলিমা। আলিফের বাসা বেশি দূরে না তাদের বাসা থেকে, তাই সে হাঁটতে হাঁটতে এগোতে থাকলো। নীরব তার পেছনে হাঁটছে। কিছুক্ষণ পর হঠাৎ নীলিমার পেছন থেকে একটি মেয়ে চিৎকার করে উঠল। হাত ছাড়ুন বলছি, অসভ্য ইতর জানোয়ার, ছাড়ুন। তাই বলে মেয়েটা মারতে লাগলো নীরবকে। নীলিমা দৌড়ে গেল। সরি আপু, সরি সরি, উনি আমার হাজবেন্ড, প্লিজ ছেড়ে দিন। একটু এদিকে আসুন। আসলে কি জানেন তো, আমার হাজবেন্ডের মাথায় একটু সমস্যা আছে বুঝলেন, সেই কারণেই মেয়ে দেখলে এমনটা করে সে। সরি, কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ আচ্ছা, ইটস ওকে। তা আগে বলবেন তো যে ওনার মাথায় সমস্যা। আচ্ছা, সামনে রাখুন তাকে, বাই। নীলিমা এসব আবোল তাবোল বলে নীরবকে মেয়েটার হাত থেকে বাঁচালো কোনো রকমে। তারপর রেগে ফুঁসতে ফুঁসতে নীরবের কাছে গেল। এই যে বেহায়া নীরব, কি ব্যাপার, মান সম্মান আর কিছু রাখলেন না নাকি রাস্তার ভেতরে শুরু করে দিয়েছেন? ছি ছি ছি। অবশ্য কেনই বা বলছি এসব কথা আপনাকে, আপনার মতো একটা লোক সব করতে পারে, সব। কেন এখন ছিচি করছো কেন? তখন তো বললে যে অন্য মেয়েতে জড়িয়ে ধরতে। তার নিজের বোধ যদি বলে তাহলে তো আর না করতে পারি না। তোমাকে ধরতে দেবে না, তাই এই ব্যবস্থা। কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেটাই, এই আর কি। ছি, তাই বলে যাকে তাকে? ছি ছি। কোথায় আমি আর কোথায় ওই রাস্তার মেয়ে, বউ আর অন্য মেয়েকে এক হলো? ছি। ওই দেখো, নিজে বলে এখন নিজে ছেঁচে করছো। তাহলে তোমাকে জড়িয়ে ধরি, ধরি একবার প্লিজ, একবার। তাই বলে নীরব জড়িয়ে ধরলো আবার নীলিমাকে। ছি, ছাড়ুন বলছি, ছাড়ুন। এইটা বলে নীলিমা নীরবকে ছাড়িয়ে দিয়ে চলে গেল পার্টিতে। ওই মেয়েটার হাত থেকে নীলিমা যখন নীরবকে বাঁচালো, নীরব ভেবেছিল নীলিমা একটু হলেও হয়তো ভালোবাসে তাকে, কিন্তু না, সে হয়তো এখনো বিশ্বাস করাতে পারেনি নীলিমাকে যে সে তাকে রেপ করেনি। নীলিমা এখনো আগের মতোই ঘৃণা করে তাকে। দুজনে পার্টিতে পৌঁছে গেল। নীলিমার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে পার্টির আকর্ষণ পুরোটা নীলিমাকে ঘিরে। আলিফ নীলিমার হাতে একটা কিস করে তাকে নিয়ে স্টেজের উপরে উঠল। নীলিমা কিছুই বুঝতে পারছে না আলিফ কেন করছে এগুলো। আলিফ, কি করছো আলিফ? আমাকে এখানে কেন আনলে? হাত ছাড়ো, আমার সবাই দেখছে। নীরব রাগে ফুঁসছে। আলিফের কাছ থেকে হঠাৎ আলিফ বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আপনারা আমার সাথে যে অপূর্ব সুন্দরী রমণীকে দেখছেন, তার সাথে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হতে যাচ্ছে। আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি এটা। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরবেই বাড়াবাড়ি আর সহ্য করতে না পেরে নীলিমার কাছে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে নীলিমা আলিফের গালে একটা চড় মারলো। নীলিমা পার্টি ভর্তি লোকের সামনে আলিফের গালে চড় মারলো। কি বলছেন কি আলিফ আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি খুব ভালোভাবেই জানেন যে আমি বিবাহিত। আপনার সাথে দুদিন ভালো করে কথা বলেছি আর আপনি এইসব কিছু ভেবে বসে থাকলেন? আপনি ছি। আপনাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম, আর আপনি। এই শোনো, তোমার মতো মেয়েদের না খুব ভালো করে চেনা আছে বুঝলে। নীরব স্যারের টাকা খেয়ে তাকে ফাঁসিয়ে গলায় ঝুলে পড়েছ। তো চলো আমার সাথে, চিন্তা করো না, কেউ বউ বানাবো না, শুধু এক রাতের জন্য চলো, টাকায় মুড়ে দেব, চলো চলো। নীলিমা অপমানে লজ্জায় সেখান থেকে চলে আসছে। এমন সময় নীরব তার হাত টেনে ধরে সোজা আলিফের কাছে নিয়ে গেল। তারপরে আলিফের গালে একটা চড় মারলো নীরব আর বলল, আমার বউকে অপমান করার সাহস হয় কি করে তোর? এত যদি খারাপ, তাহলে বিয়ে করার জন্য লাফাচ্ছিস কেন? কাল থেকে তোকে জানে নীলিমা আমার গলায় ঝোলে না। ভালোবাসতাম আমি ওকে, তাই বিয়ে করেছি। ও আমার অহংকার, মনে রাখিস। নীরব এসব কথা বলে নীলিমাকে নিয়ে সোজা বাসায় চলে আসতো। বাসায় আসার পর নীরব নীলিমাকে বলতো, তো এবার যাও, আর একটু বেশি করে মেশো ওসব লোকেদের সাথে, যাও। সব আপনার জন্য না, আমি আজ আপনাকে বিয়ে করতাম আর আজ আমাকে এইসব কথা শুনতে হতো। আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। আপনার লোভ আর আমার জীবনটা নষ্ট করেছে। নীলিমা কাঁদছে আর এসব কথা বলছে। আমি আর থাকবো না আপনার সাথে, আর না, আমি ডিভোর্স চাই কালই। না নীলিমা, এমনটা করো না তুমি। আমি থাকতে পারবো না। বিশ্বাস করো নীলিমা, আমি তোমাকে রেপ করিনি। ওই দিন আমি তোমার রুমে যাইনি। তুমি যখন গিয়েছিলে রুমে, বিশ্বাস করো, আমাকে ছেড়ে যেও না তুমি,
নীলিমা, ছেড়ে যেও না। বিশ্বাস? হ্যাঁ, ওই শব্দটা আপনার মুখে মানায় না। আমিও করেছিলাম আপনাকে বিশ্বাস, বিশ্বাস করেই বাইরে গিয়েছিলাম আপনার সাথে, আর আপনি তার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করেছেন। কি করলে বিশ্বাস করবে বলো? কি করবো আমি তোমাকে বিশ্বাস করানোর জন্য? বলো নীলিমা। কালই ডিভোর্স চাই আমার, আর কোনো কথা নয়। আমি তোমাকে যেতে দেবো না, আমাকে ছেড়ে কিছুতেই না। নীরব তাই বলে জোর করে নীলিমার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর বলে, যাও যাও এবার আমাকে ছেড়ে, দেখি কেমনে পারো। চাইলে পারবে না আমাকে ছেড়ে যেতে। জানোয়ার, আর একবার প্রমাণ করলি তুই আজ যে তুই মানুষ না, তুই আস্ত একটা অমানুষ। নীলিমা কাছে আর বলছে, আজ আবার একবার ধর্ষিতা হলাম আমি। কি বলছো কি নীলিমা? আমি তোমার হাজব্যান্ড, আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে। তুমি এসব কেন বলছো? ছি, আপনি নিজেকে স্বামী বলে দাবি করেন? আপনার কি মনে হয় কোনো স্বামী তার বউয়ের সাথে এমনটা করতে পারে? দেখো নীলিমা, আমি এটা করেছি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়। তুমি যদি আমাকে ছেড়ে না চাও সে জন্য। নীরব প্রচণ্ড কষ্ট পায় নীলিমার কথা শুনে। সে নাকি আবার ধর্ষণ করলো তাকে। এই কথাটা শুনে নীরবের মাথায় আকাশ ভেঙে পড়ে। নীরব প্রতিদিন নেশা করে বাসায় ফিরতে শুরু করলো, আর নেশার ঘুরে ওই একই কথা বিড়বিড় করতে থাকে রোজ। আমাকে ছেড়ে যেও না, অনেক ভালোবাসি আমি তোমাকে। কয়েক মাস পর হঠাৎ একদিন নীলিমা বুঝতে পারলো যে সে মা হতে চলেছে। একথা জানার পর থেকে নীলিমা অঝরে কেঁদে চলেছে। দুদিন ধরে কিছুই খায়নি সে। নীরব এসব দেখে নীলিমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হচ্ছে নীলিমা? তুমি এভাবে কাঁদছো কেন? আমার সাথে থাকতে হচ্ছে বলে তুমি এমন করছো, তাই না? আচ্ছা নীলিমা, আমি কি এতটাই খারাপ যে আমার সাথে এক ছাদের নিচে থাকাও যায় না? আচ্ছা তুমি কি চাও? তুমি চাও যে আমি তোমাকে ডিভোর্স দিই, সেটা তাই হবে। ডিভোর্স দেব। তুমি শুধু এভাবে থেকো না, আর এভাবে কেঁদো না। আমি সহ্য করতে আমার থেকে দূরে গেলে তাহলে সেই ব্যবস্থায় করছে। ডিভোর্স দেবেন? শেষ সর্বনাশটা তো করেই দিয়েছেন আমার। ডিভোর্স দিয়ে আর কি হবে? মানে? মানে আপনার পাপের ফল এখন আমার পেটে। আমি প্রেগনেন্ট, আর এটা আমার জীবনের সব থেকে বড় কলঙ্ক। কি বলছো নীলিমা? এত বড় একটা খুশির সংবাদ আর তুমি তাকে কলঙ্ক বলছো? একবার মুখে আটকালো না তোমার কথাটা বলতে? না, আটকালো না, কারণ আমি একজন ধর্ষকের সন্তানের মা হতে চলেছি, কোনো ভালো মানুষের না। কি বলছো কি নীলিমা তুমি? আমি তোমার স্বামী। মানি না আমি আপনাকে আমার স্বামী। একজন ধর্ষক কখনো স্বামী হতে পারে না। আমি চাই না এই বাচ্চা। কালই আমি হসপিটালে যাব। আমি এই বাচ্চা চাই না। নীরব নীলিমার কাছে এসে নীলিমাকে একটা চড় মারলো আর কাঁদতে কাঁদতে বলল, এটা আমাদের প্রথম সন্তান। কেমন মেয়ে তুমি যে নিজের প্রথম সন্তানকে রাখবে না বলছো? আচ্ছা রেখো না, যাও। আসলে মা হবার কোনো যোগ্যতা নেই তোমার। নীরব এবার নীলিমার কাছে এসে বলল, এই নীলিমা, এমন কাজ করো না। আমার সন্তান আমাকে দিয়ে দাও, আমি মানুষ করবো ওকে। নীরব ফ্লোরে হাঁটু কেড়ে বসে পড়ল আর হাত জোর করে অনুরোধ করলো নীলিমাকে। নীলিমার কিছুটা কষ্ট হলো নীরবকে দেখে। সে কোনো কথা না বলে নীরবে চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। পুরোটা রাত দুজনের একজনও ঘুমায়নি। নীরব ব্যালকনিতে দাঁড়িয়ে আর নীলিমা মেঝেতে বসে কাটিয়ে দিয়েছে। নীলিমা পরের দিন সকালে নীরবকে কিছু না বলেই হসপিটালে চলে গেল। কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলো একটা মহিলা তার বাচ্চা করে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছে। দেখে নীলিমার বুকের ভেতরটা চিনচিন করে উঠল। নিজের পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো নীলিমা আর বলল, আমিও মা হতে চাই, আদর করতে চাই নিজের সন্তানকে কোলে নিয়ে। নীলিমা নিজের পেটটা চেপে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। কেন করলে নীরব তুমি আমার সাথে এমন? আমিও একটা সুস্থ স্বাভাবিক সন্তানের মা হতে পারতাম, তুমি সেটা হতে দিলে না। আমি কি করে আমার সোনাটাকে নষ্ট করব? কি দোষ ওর? ওর দোষ তো একটাই, ও একটা ধর্ষকের সন্তান হয়ে জন্ম নেবে পৃথিবীতে। নীলিমা প্রায় 2 ঘন্টা হসপিটালের সামনে বসেছিল একটা বেঞ্চে। কি করে নষ্ট করবে সে তার সন্তানকে? তার তো কোনো দোষ নেই, মা হবার স্বাদ সব মেয়েরই থাকে। এদিকে নীরব নীলিমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। মাথা খারাপ হয়ে যাচ্ছে নীরবের। নীরব ভাবছে নীলিমা হয়তো তাকে ছেড়ে চলে গেছে। বারবার এই কথা মাথায় আসছে নীরবের। শেষমেশ পারল না নীলিমা, পারল না তার পেটে থাকা সন্তানকে নষ্ট করে দিতে। ফিরে আসলো নীলিমা বাড়িতে। এসে কেবল বাড়িতে ঢুকেছে আর তখনই দেখলো নীরবের বাবা তাড়াহুড়ো করে বাসা থেকে বের হচ্ছে। কি হয়েছে বাবা? বৌমা, নীরব, নীরব, কি হয়েছে নীরবের? বৌমা, নীরব সকালে উঠে তোমাকে না পেয়ে খুঁজতে বের হয়েছিল। একটু আগেও ওর এক বন্ধু ফোন করে বলল ও নাকি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে ভর্তি। তাই বলে নীরবের বাবা দৌড়ে চলে গেলেন হসপিটালে।
নীলিমা গেল তার পিছে পিছে। তারা হসপিটালে গিয়ে দেখে নীরবের খুবই খারাপ অবস্থা। পায়ে লেগেছে খুব, মাথায় আর হাতেও লেগেছে। নীরবের কোনো সেন্স নেই। ডাক্তার এসে বললেন নীরবের খুব খারাপ অবস্থা, অপারেশন করতে হতে পারে, অনেক রক্ত বের হয়ে গেছে, রক্ত দিতে হবে। নীলিমা ডাক্তারের কথা শুনে বসে পড়ল। এসব কিছুর জন্য নিজেকে দায়ী করতে থাকলো। না সে এত বাড়াবাড়ি করতো, না নীরবের আর এমন অবস্থা হতো। নীলিমা ভীষণ কান্নাকাটি করতে থাকলো। ডক্টর এসে বললেন, নীরবের সেন্স ফিরছে, সে নীলিমা নামে কাউকে খুঁজছেন। এখানে নীলিমা নামে কে আছেন? নীলিমা তাড়াতাড়ি উঠে এসে বলল, আমি 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 ডক্টর, আমি নীলিমা, আমি ওনার স্ত্রী। একটাবার দেখা করতে পারি আমি ওনার সাথে? জি, তবে 5 মিনিটের জন্য, আর বেশি কথা বলবেন না। নীলিমা দৌড়ে গেল নীরবের কাছে, গিয়ে নীরবের হাতটা ধরে বলল, ক্ষমা করে দাও নীরব আমায়, আর কখনো এমনটা হবে না। তোমায় না বলে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে। শুনছো তুমি নীরব, আমাদের বাচ্চাকে আমি মেরে ফেলিনি। নীরব ঝাপসা চোখে শুধু একটা কথাই বলে। নীলিমা, তুমি আমাকে ছেড়ে যেও না। নীরবের সেন্স পুরোপুরি ফেরেনি এখনো। সে ঘোরের ভেতরে একটা কথাই বলেছে। ছেড়ে যেও না নীলিমা। কিছুক্ষণ পরে নার্স এসে নীলিমাকে বার করে দিল। তারপর পরে ডাক্তার এসে বললেন, নীরবের অপারেশন করতে হয়নি, তবে তার পায়ে আর মাথায় অনেক আঘাত লেগেছে, সেরে উঠতে সময় লাগবে। নীলিমা ভীষণ কাঁদতে লাগলো, কারণ পুরো ঘটনার জন্য দায়ী ছিল সে। প্রায় 1 মাস হলো নীরব হসপিটালে। নীলিমা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, প্রায় সারাদিন হসপিটালেই পড়ে থাকে। কাল নীরবকে হসপিটাল থেকে রিলিজ করা হবে। অনেক সকালে নীলিমা এসে হাজির নীরবকে নেবার জন্য। ডক্টর বললেন, নীরবের পায়ের চোটটা খুব মারাত্মক, এখনো 2 মাসের মতো বেড রেস্ট থাকতে হবে। বেশি হাঁটা চলা করলে পায়ে চোট লাগবে। নীলিমা নীরবকে ধরে নিয়ে গেল। নীরব হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে, আর ভাবছে যে নীলিমা তাকে দেখতে পারতো না, সে আজ এত পাল্টে গেল কি করে। নীরব এখন বেশ অসুস্থ, ঠিক করে কথা বলতে পারছে না। নীলিমা নীরবকে বাসায় নিয়ে আসতো। নীরব অনেকদিন হসপিটালে ছিল, তাই নীলিমা নীরবের গায়ের কাপড় পাল্টে শরীরটা ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে মুছে দিচ্ছে। নীলিমা নীরবের শরীর মোছাতে মোছাতে হঠাৎ নীরবের বুকের দিকে নজর যায়। নীলিমার সেই নখের দাগের কথাটা মনে পড়ে, কিন্তু এ কি, নীরবের বুকে তো এমন কোনো নখের আঁচড়ের দাগ নেই। দাগটা মুছে যাওয়ার কথা তো না এত তাড়াতাড়ি। নখের ক্ষতটা বেশ গভীরভাবে কেটেছিল নীলিমা। বেশ কিছুদিন হয়েছে দাগটা এখনো সেই একই রকম থাকার কথা। কিন্তু আশ্চর্য ব্যাপারটা হলো নীরবের বুকে কোনো নখের আঁচড়ের দাগ তো দূরের কথা, একটা মশার কামড়ের দাগ পর্যন্ত নেই। নীরব অনেক ফর্সা, কতটা সেরে গেল, দাগটা তো থাকার কথা। নীলিমা হা করে তাকিয়ে আছে নীরবের বুকের দিকে। তাহলে কি নীলিমা এতদিন ভুল বুঝেছে নীরবকে? নীরব কি তবে তাকে ধর্ষণ করেনি? যদি তাই হয় তাহলে এই পাপের বোঝা কি করে ঘাড়ে নেবে নীলিমা? নীলিমা অনেক খারাপ ব্যবহার করেছে তার সাথে। হে আল্লাহ, এ কোন পাপে জড়ালাম আমি? একজন নির্দোষ মানুষকে কত শাস্তি দিলাম আমি, কোনো অপরাধ ছাড়াই। নীরব নীলিমার গায়ে হাত দিয়ে বলল, হ্যাঁ নীলিমা, কি হলো? হঠাৎ করে আমার চুপ হয়ে গেলে কেন? কি হয়েছে? কাঁদছো কেন? আমি তো ঠিক আছে এখন। নীলিমা কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক বড় পাপ করেছি নীরব। তোমাকে আমি বিনা দোষে শাস্তি দিয়েছি। তুমি যে আমায় ধর্ষণ করনি সেটা তুমি আমায় এতবার বলেছ, তাও আমি বিশ্বাস করিনি। না জেনেই আমি এতদিন কষ্ট দিয়েছি তোমায়। নীলিমা নীরবের পা জড়িয়ে ধরে বলে, মাফ করে দাও আমায়। নীরব হাসতে হাসতে বলল, আও, আরে ছাড়ো ছাড়ো, কি করছো? পায়ে যে ব্যথা। ক্ষমা চেতে হবে না, ভালোবাসি আমি তোমাকে। তুমি যে আমার কাছে ফিরে এসছো তাতে আমি খুশি। নীলিমা দৌড়ে এসে নীরবকে জড়িয়ে ধরে। কখনো না, কখনো ছেড়ে যাবো না তোমায়। নীরব নীলিমার পেটে হাত দিয়ে বলল, নীলিমা, এটা আমার ভালোবাসা, আমি ধর্ষক না নীলিমা। তাহলে ওই দিন রাতে কে ছিল ওই লোকটা? নীরব, তুমি যদি আমায় সত্যিই ভালোবেসে থাকো তাহলে ওই শয়তানটা আমার এত বড় সর্বনাশ করেছে, তাকে খুঁজে বের করে শাস্তি দেবে তাকে তুমি। অবশ্যই দেব, কারণ সে তোমার আর আমার দুজনের জীবন নষ্ট করেছে, আমার ভালোবাসার ভেতরে সন্দেহ এনে দিয়েছে। পরের দিন নীরবের কিছু বন্ধু আসলো নীরবকে দেখতে। নীরবের ফ্রেন্ডসরা তাদের রুমে ঢুকতেই নীলিমা সেই রাতে সেই ধর্ষকের গায়ে যে পারফিউমের গন্ধ পেয়েছিল সেই গন্ধটা আবার পায়। তো নীলিমা তাদের জন্য চা নাস্তা বানিয়ে নিয়ে তাদের দিতে গেল। নীলিমা লক্ষ্য করলো নীরবের একটা বন্ধু খুব খারাপ দৃষ্টিতে নীলিমাকে দেখছে। তার নাম আকাশ। তো নীলিমা আকাশকে চাটা দিতে গেল, হঠাৎ আকাশ ফট করে নীলিমার হাতটা ধরে নিল।
নীরব শুয়েছিল তাই সে লক্ষ্য করেনি। এসব নীলিমা ছাড়া মেরে হাতটা ছাড়িয়ে নিতে গেল। হঠাৎ চাপ হলো আকাশের গায়ে। নীরব বলল, ইসিরে কি করলেন কি ভাবি? সরি সরি। আচ্ছা ঠিক আছে। ইস আকাশ, তোর তো শার্টটা পুরো ভিজে গেছে। নীলিমা, আকাশকে আমার একটা টি শার্ট দাও, পাল্টে নেই। নীলিমা একটা শার্ট এনে দিল আকাশকে। আকাশ বারবার বিভিন্ন বাহানায় ছোঁয়ার চেষ্টা করছে নীলিমাকে। শার্টটা নিতে গিয়েও নীলিমার হাতটা ইচ্ছে করে ধরেছে সে। নীলিমা খুব অস্বস্তি বোধ করছে তার কাজে। নীরবকে কিছু বলতেও পারছে না নীলিমা, কারণ নীরব এখনো অসুস্থ। আকাশ নীরবের অনেক ঘনিষ্ঠ বন্ধু, একসাথে এক অফিসে চাকরিও করে তারা। আকাশ শার্ট চেঞ্জ করছে নীরবের সামনে। এমন সময় নীলিমা চলে আসে তাদের সামনে। হঠাৎ নীলিমা চলে আসে। নীলিমা হঠাৎ করে আকাশের বুকের দিকে নজর যায়, দেখে আকাশের বুকে ঠিক একই জায়গায় একই রকম একটা নখের আঁচড়ের দাগ। দেখে মনে হচ্ছে কতটা বেশি দিনের না, এখনো লাল হয়ে আছে বুকের কাটা জায়গাটা। দেখে নীলিমার গলা বুক শুকিয়ে আসে ভয়। তবে আকাশই কি সেই ছেলে যে তাকে ধর্ষণ করেছিল? নীলিমা ওই রাতে সেই লোকটার হাতেও খামচে দিয়েছিল। নীলিমা ভাবল, একবার ভালো করে দেখি হাতে সেই দাগটা আছে কিনা। ভালো করে না জেনে তারপর দোষারোপ করা ভালো। এমনিতে আমার জন্য আগে নির্দোষ হয়েও শাস্তি পেয়েছে। এ কি, আকাশের হাতেও যে সেই দাগটা আছে কাটা। নীলিমার আর বুঝতে বাকি থাকলো না তাকে আকাশই ধর্ষণ করেছিল। নীলিমা ভয়ে দৌড়ে দোতলা থেকে নিচে চলে গেল। নীরব সেটা দেখে তার একটু সন্দেহ হলো। আকাশ বুঝে ফেললো যে নীলিমা হয়তো সব জেনে গেছে। আকাশ তাড়াহুড়ো করে নিচে চলে গেল চলে যাবার জন্য। এই মুহূর্তে নীরবকে কি করে বলবে নীলিমা এসব কথা? নীরব যে এখনো অনেক অসুস্থ, ওর হাঁটাচলা করা একদম বারণ। নীরবকে এসব বলে নীরব উত্তেজিত হয়ে পড়বে। নীলিমা এসব ভাবছে নিচে বসে। হঠাৎ আকাশ নীলিমাকে দেখলো। আকাশ তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। নীলিমা তাকে দেখে বলল, কি ব্যাপার আকাশ ভাই, চা না খেয়ে চলে যাচ্ছেন যে? আজ যাই ভাবি, অন্য একদিন খাবো। ভয় পেয়ে গেলেন নাকি? বয় কিসের বয়? না কিছু না, রেডি থাকেন আকাশ ভাই, জেলের ভাত খাওয়ার জন্য। ওহ, তাহলে তুমি সব জেনে গেছো? যাও, সব জেনেই যখন গেছো তাহলে আর লুকোচুরি খেলে লাভ কি? তাই বলে নীরব নীলিমার মুখটা চেপে ধরে কিচেনের ভেতর নিয়ে গেল আর বলল, দেখো নীলিমা, তুমি জেনেছো আর কেউ যদি এসব শুনে তাহলে তোমার ওই উপরে যে খোড়া বর আছে না, তাকে একবারে উপরে পাঠিয়ে দিব, বুঝলে? তাই বলে আকাশ নীলিমার কোমরে হাত বোলাতে লাগলো। জানো তুমি সেই রকম একটা জিনিস, তোমার ফিগারটা চমর মাইরি বলছি, দেখলে ধরতে ইচ্ছা করে। অফিসে প্রথম তোমাকে দেখে ভালো লেগেছিল, বিয়ে করার জন্য নয়, শুধু তোমার শরীরটার জন্য। জসিন রুহে তোমাকে কিস করেছিল, আমি দেখে ফেলেছিলাম। সেদিন থেকে তোমাকে ভোগ করার বাসনটা আরও বেশি করে মনে ভেতর চেপে বসে। সেদিন পার্টিতে নীরবের কোটে ড্রিঙ্ক পড়েছিল, সেটা আমার কাছে দিয়েছিল রাখার জন্য। সেটা নীরবের রুমে রাখতে গিয়ে দেখি তোমার রুমের দরজা খোলা। ভাবলাম নীরবকে ফাঁসাবো। শালা ছোটবেলা থেকেই সব সময় আমার থেকে ওপরে থেকেছে, সব সময় আমাকে ছোট করে কথা বলতো, সব সময় আমার পছন্দের জিনিস ওই নিয়ে নিত। ভাবলাম এবার আর তা হবে না, তাই ওর আগে তোমাকে আমি ব্যবহার করলাম। জিতেছি এবার আমি। আহ 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 ও এবার আমার ব্যবহার করার জিনিস ব্যবহার করবে। নীরব, এবার দেখ কেমন লাগে। আকাশ এখনো নীলিমার মুখটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে যাতে নীলিমা চিৎকার করতে না পারে। নীলিমার চোখ থেকে অঝরে পানি ঝরছে। আর শোনো নীলিমা, এই সব কথা যদি তুমি আর আমি ছাড়া অন্য কারো কানে যায় তো নীরবকে তো শেষ করবই আগে, তারপর তোমার পালা। ও আর হ্যাঁ, তোমার বোনটা তো একা একা থাকে, তাই না? কথাগুলো ভালো করে মাথায় ঢুকাইয়া নাও। কেউ যদি জানতে পারে বা তুমি যদি থানা পুলিশ করো তো আমি জেলে যাব, বাট তোমাদের খুন করে তারপর যাব। আকাশ এসব বলে নীলিমাকে মেঝেতে ফেলে দিয়ে চলে গেল। নীলিমা মেঝেতে বসে কাঁদতে লাগলো। কি করবে সে এখন? নীরব তো অসুস্থ, কাকে বলবে সে এখন এসব কথা? নীরব হাঁটাচলা করতে পারছে না। এ সময় যদি আকাশ নীরবের কিছু একটা ক্ষতি করে দেয় তো? এমনিতেই আমার জন্য নীরব বিনা দোষে অনেক শাস্তি ভোগ করেছে, আর না? এসব কথা ভাবছে নীলিমা বসে বসে। নীলিমা দৌড়ে গিয়ে নীরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো জোরে জোরে। কি হচ্ছে নীলিমা, কাঁদছো কেন? নীলিমা, নীলিমা। না কিছু না। নীরব, আমায় তুমি ক্ষমা করেছো তো? জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার।
তবু আমায় ক্ষমা করে দিও। আর শুধু আমার জন্য তোমার এই অবস্থা। আরে ধুর পাগল, কিছু বলো না তুমি? হ্যাঁ, এটা ঠিক যে যখন আমি জেলে ছিলাম একটু রাগ হয়েছিল, তার বেশি দিন সে রাগটা মনের ভেতর পুষে রাখতে পারিনি। নীলিমা সবসময় নীরবের সাথে সাথে থাকে। তার মনে একটা ভয় কাজ করছে যে আকাশ নীরবের কোনো ক্ষতি না করে দেয়। নীলিমা শুধু নীরবের সুস্থ হওয়ার অপেক্ষা করছে। সে মনের ভেতর কথাগুলো আর চেপে রাখতে পারছে না, অপেক্ষা করছে কবে নীরবকে বলবে। হঠাৎ আকাশ একদিন নীরবদের বাসায় এসে হাজির। নীরব এখনো ঠিক করে হাঁটতে পারে না, বেশ কিছুদিন ধরে জ্বর নীরবে। নীরব দোতলায় তার রুমে শুয়ে আছে, আর নীলিমা কিচেনে রান্না করছে। নীলিমার তো শাশুড়ি নেই, শ্বশুর গেছেন অফিসে। নীরব যে অফিসে জব করতো সেটা তাদেরই অফিস। নীরবের অবর্তমানে তিনি এখন অফিস সামলাচ্ছেন। নীলিমা রান্না করছে এমন সময় পেছন থেকে কেউ একজন নীলিমার কোমর জড়িয়ে ধরল। নীলিমা ভাবলো এটা নীরব ছাড়া আর কেউ না। আহ নীরব, কি করছো? কি ছাড়ো, আরে ছাড়ো না। তাই বলে নীলিমা পেছন ফিরে দেখে সেটা নীরব না, সে ছিল আকাশ। নীলিমা আকাশের গালে একটা চড় মারল। কুত্তা জানোয়ার, তোকে এবার আমি সত্যি পুলিশে দেব। আমি এক্ষুনি বলবো, এতদিন আমার চুপ করে থাকাটা ঠিক হয়নি। যাও যাও, বলো বলো, এখনই বলো কি আর করবে। তোমার ওই খোড়া হাজব্যান্ডের জন্য তো আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট। তাই বলে আকাশের একটা পিস্তল বার করলো। নীলিমা পিস্তল দেখে ভয় পেয়ে গেল। সব থেকে বড় কথা হলো নীলিমা এখন নীরবকে হারানোর ভয়টা বেশি পাচ্ছে। আগে তো নীরবকে নীলিমা ভালোবাসতো না, তাই ওকে নিয়ে ভাবতও না। এখন নীলিমা ভালোবাসে, তাই হারানোর ভয়টাও পায়। আকাশ নীলিমাকে ভয় দেখিয়ে চলে গেল। নীলিমা কাঁদতে লাগলো, সে এখন কি করবে। হঠাৎ নীরব সেটা দেখে ফেললো। নীলিমা, কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? তবে কি তুমি সুখী নও আমাকে নিয়ে? তুমি কি এখন আমাকে তোমার ধর্ষক মনে করো? নীলিমা ছুটে এসে নীরবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর নীরবকে সব বলে দিল, কারণ আকাশ তার সীমা ছাড়িয়ে যাচ্ছিল। না বলে আর কোনো উপায় ছিল না নীলিমার। নীরব, আজ আকাশ এসেছিল। সে কি, আমার সাথে তো দেখা করলো না? নীরব, আকাশ আমার কাছে এসেছিল। বলছো কি? কিন্তু কেন? নীরব, তোমাকে বললে হয়তো তুমি বিশ্বাস করবে না। আকাশে সেই অচেনা লোক যে আমায় সেদিন রাতে ধর্ষণ করেছিল। কি বলছো কি নীলিমা? মাথা ঠিক আছে তোমার? ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও কিভাবে এটা করতে পারে? আমি সত্যি বলছি নীরব, আকাশের বুকে আমি সেদিন নখের আঁচড় দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা, ও সবকিছু নিজের মুখে স্বীকার করেছে। নীরব, সেদিন যখন আকাশ তোমায় দেখতে এসেছিল, সেদিন আকাশ যখন শার্ট চেঞ্জ করছিল, আমি ওর বুকে ওই দাগটা দেখেছিলাম। সেদিন আকাশ সব কথা নিজের মুখে স্বীকার করে। ও আমার ফোন চুরি করে সব কথা রেকর্ড করে নিয়েছে। কই দেখি, শুনি। এই নাও। নীরব রেকর্ডিংটা শুনলো এবং সে তার বাবাকে বলল পুরো বিষয়টা। তারা পুলিশের কাছে গেল এবং রেকর্ডিংটা শোনালো পুলিশকে। পুলিশ আর 1 মিনিট দেরি করেনি, যেহেতু তাদের হাতে প্রমাণ ছিল, তাই তারা সাথে সাথে আকাশকে অ্যারেস্ট করে। নীলিমা আর নীরব পুলিশ স্টেশনে গেল। নীলিমা আকাশের কাছে গিয়ে বলল, কি আকাশ, কি ভেবেছিলেন আপনি ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করবেন নীরব বেঁচে থাকতে? সেটা কোনোদিনও করতে পারবেন না। আর আমি যতদিন বেঁচে আছি ততদিন নীরবের কোনো ক্ষতি হতে দেব না আমি। তোকে আমি আমার খুব ভালো বন্ধু ভাবতাম। ছি ছি, তোর সাথে কথা বলতে আমার ঘৃণা করছে। ছি, কি ক্ষতি করেছিলাম আমি তোর, বলতে পারিস? নীলিমা আর নীরব যা না তা বলছে আকাশকে, কিন্তু আকাশের চোখে মুখে কোনো প্রকার অনুশোচনা বা খারাপ লাগার বিন্দু মাত্র ছায়া নেই। চোখে তার প্রতিশোধের আগুন জ্বলছে। নীলিমা আর নীরব চলে যাচ্ছে এমন সময় আকাশ পেছন থেকে ডেকে বলল, কাজটা ঠিক করলি না, হিসাবটা তোলা থাকলো, সুদ সমেত ফেরত দেব। আগে কোনোদিন বেরোতে পারিস কিনা দেখ, তারপর ভাবিস এসব। আকাশ বলল। খুব তাড়াতাড়ি দেখা হবে, রেডি থাকিস। তাই বলে হাসতে থাকলো আকাশ। তার হাসির মাঝে যেন এক রহস্য লুকিয়ে আছে, যেন প্রতিশোধের আগুন ঝরছে হাসি দিয়ে। নীলিমার দিকে এক শয়তানি দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলিমা ভয় পেল আর নীরবকে বলল, নীরব চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। নীরব আর নীলিমা চলে আসলো সেখান থেকে। আকাশ এখন জেলে, তবে কথা সেটা না, কথা হচ্ছে সে কি আদৌ শাস্তি পাবে? মোটা অঙ্কের ঘুষ দিলেই তো পুলিশ তাকে ছেড়ে দিবে। আকাশ জেল থেকে বের হয়ে যদি নীরবে কোনো ক্ষতি করে দেয়, এই একটা ভয় নীলিমাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায়। আকাশ জেলে গেছে প্রায় 8 মাস হতে গেল। নীলিমার মনের ভয়টা কিছুটা কমেছে এখন। কিছুদিন পরেই নীলিমার ডেলিভারি। নীরব সারাক্ষণ নীলিমার সাথে সাথে থাকে। নীরব নীলিমার পেটে কান পেতে থাকে, পেটে হাত দিয়ে বাচ্চার নড়াচড়া অনুভব করে। আচ্ছা নীলিমা, আমাদের ছেলে হবে নাকি মেয়ে? আমার তো মনে হয় ছেলে। তোমার মতো একটা দুষ্টু ছেলে হবে। আরে না, তোর মতো একটা মেয়ে চাই আমার।
আর একটা ছোট্ট নীলিমা আছে। নীলিমা নীরব কথা বলছে, হঠাৎ নীরবের বাবার ফোন আসলো। নীরব বাবা, একটু অফিসে আসতে হবে। কেন বাবা? একটা মিটিং আছে, তুই না হলে হবে না। বাবা, তুমি তো জানো নীলিমা বাসায় একা, ওর শরীরটাও ভালো না, ওকে একা ফেলে কিভাবে? বেশিক্ষণ লাগবে না। আচ্ছা বাবা, আমি আসছি। কি হলো নীরব, কে ফোন করেছে? নীলিমা, আমাকে এক্ষুনি একটু অফিস যেতে হবে। চলে আসবো লক্ষ্মীটি, একটু পরে। চিন্তা করো না, তোমার বোনকে ডেকে নাও। আরে না থাক, সমস্যা নেই, আমি পারবো একা। তাছাড়াও এখন বাসায়ও নেই, কলেজে গেছে মনে হয়। তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, তুমি সাবধানে থেকো। নীরব কি করে জানবে যে এটাই ছিল নীলিমার সাথে শেষ কথা তার? নীলিমা নিচে গেছে পানি খেতে, হঠাৎ দেখি সোফায় আকাশ বসে আছে। আপনি? হ্যাঁ, আমি অবাক হলে যে বলেছিলাম তো আসবো, তাই আসলাম। কথা দিয়েছিলাম তার খেলাপে করি কি করে বলো, তাই চলে আসলাম। আর কি কি ভেবেছিলে জেলে পচে মরবে? তো তা হয় কি করে বলো? তাহলে প্রতিশোধটা নেবে কে শুনি? প্লিজ আকাশ, আমায় ছাড়ো। তোমার সব রক্ত আমার সাথে। আমার জন্য না হোক, আমার নিষ্পাপ সন্তানের জন্য আমায় ছেড়ে দাও প্লিজ। নীলিমা ভয়ে দৌড়ে উপরে চলে যেতে গেলে আকাশ পেছন থেকে গিয়ে নীলিমাকে সিঁড়ি থেকে ফেলে দিল। নীলিমা গড়াতে গড়াতে একদম নিচে আল্লাহকে বলে পেট চেপে ধরে কেঁদে উঠল। আকাশ নীলিমার চুল টেনে ধরে টেনে তুলে আবার মেঝেতে ফেলে দিল। দেখ এবার কেমন লাগে। নীলিমা সেন্সলেস হয়ে পড়লো। আকাশ নীলিমাকে ফেলে রেখে চলে গেল। এদিকে নীরব বারবার ফোন করছে বাসায়, অথচ নীলিমা ফোন রিসিভ করছে না। কি করে করবে, তার যে অবস্থা খুব খারাপ। নীলিমার সেন্স ফিরল, নীলিমা ওঠার চেষ্টা করলো কিন্তু পারছে না। নীরব নীলিমাকে ফোনে না পেয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। এসে নীরব রুমে ঢুকতে পা স্লিপ করে পড়ে গেল। তাকে দেখলো সে রক্তের ওপর স্লিপ করেছে। তারপর দেখলো নীলিমা মেঝেতে পড়ে আছে, আর পুরোটা মেঝে রক্তে ভরা। নীরব পাগলের মতো নীলিমার কাছে ছুটে গেল। নীলিমা, কি হচ্ছে তোমার? নীলিমা, কি হচ্ছে তোমার? কি করে হলো এসব? চিৎকার করে কাঁদতে লাগলো নীরব। নীলিমা বলল, আমার খুব কষ্ট হচ্ছে নীরব, আমার যাই হোক না কেন আমাদের সন্তানটাকে বাঁচাও নীরব। নীরব, আকাশ আকাশ। তাই বলে আবার সেন্সলেস হয়ে গেল। নীরব তাড়াতাড়ি করে নীলিমাকে হসপিটালে নিয়ে গেল। 1 ঘন্টা পরে ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে নীলিমার মেয়ে হয়েছে, তবে নীলিমার অবস্থা খুবই খারাপ। তাকে একবার ডাকছে নীলিমা। নীরব দৌড়ে গেল নীলিমার কাছে। নীলিমা, আমার জান পাখি, প্লিজ কেঁদো না, তোমার কিচ্ছু হবে না। নীলিমা, তোমার এই অবস্থা হলো কি করে বলো আমাকে? কি করেছে তোমার এই অবস্থা? আমি তাকে ছাড়বো না। আকাশ এসেছিল নীরব, ও আমায় ফেলে দেয় সিঁড়ি থেকে। আমার খুব কষ্ট হচ্ছে নীরব, আমি আর বাঁচবো না, আর বাঁচবো না। আমি আমার সন্তানের ছোট ছোট 2 হাত দিয়ে খেলতে পারবো না, ওর মুখ থেকে মা ডাকটা শুনতে পারবো না। আমি বাঁচতে চাই নীরব, আমি বাঁচতে চাই নীরব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নীরব। নীরবের সাথে কথা বলতে বলতেই মারা যায় নীলিমা। পাশে তার ছোট্ট মেয়েটি কাছে। নীলিমা, নীলিমা, কথা বলো। কথা বলছো না কেন? নীলিমা, প্লিজ জান পাখি, এভাবে চুপ করে থেকো না। দেখো আমাদের মেয়েটি কিভাবে কাঁদছে, তুমি ওকে করে নেবে না? নীলিমা, কথা বলো নীলিমা। ডক্টর, ডক্টর, দেখুন না, নীলিমা কথা বলছে না। আমার নীলিমা কথা বলছে না। সরি নীরব, আপনার স্ত্রী আর বেশি নেই। কি বলছেন? কি মাথা খারাপ বলছে নাকি আপনার? আমি বিশ্বাস করি না আপনার কথা। আমার নীলিমা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। হ্যাঁ নীলিমা, প্লিজ কথা বলো, তোমাকে যারা কি করে থাকবো আমি? নীরব নীলিমার লাশটা বুকে নিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। নীলিমা, তুমি কথা দিয়েছিলে আমাকে ছেড়ে যাবে না। তুমি একটা মিথ্যাবাদী, আমাকে রেখে চলে গেলে। আমার কথা না হয় বাদই দিলাম না, আমার মেয়েটার কথা ভেবে আমার কথা সারা দাও। যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো, খুন করবো আমি তাকে ভয়ঙ্কর মৃত্যু দেব। নীরব হসপিটাল থেকে দৌড়ে চলে গেল আকাশের বাড়ি। নীরব আকাশদের কিচেন থেকে একটা ছুরি নিয়ে সোজা আকাশের রুমে গিয়ে প্রায় 20 থেকে 30টা বার আকাশের শরীরে ছুরিটা চালিয়েছে। আকাশ নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, তবে পারেনি। নীরব এখন শিকারী বাঘ, কে রোখে তাকে? আকাশ সাথে সাথে মারা যায়। নীরব আকাশকে খুন করে সেই রক্তমাখা হাতে আবার নীলিমার লাশের কাছে ফিরে যায়। নীলিমা, দেখো দেখো নীলিমা, রক্ত, আকাশের রক্ত, দেখো দেখো নীলিমা। নীলিমা, এবার ওঠো প্লিজ, এবার ওঠো তুমি। দেখো ওই আকাশকে আমি মেরে ফেলেছি, ওর আসবে না আমাদের মাঝে। প্লিজ তুমি জেগে ওঠো। নীলিমার মেয়েটা কাঁদছে পাশে, কিন্তু নীরবের সেদিকে কোনো খেয়াল নেই। নীরব চিৎকার করে কাঁদতে লাগলো। এদিকে হসপিটালের লোক নীরবের খুন করার কথা শুনে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আবারও নীরবকে ধরে নিয়ে যায়।
নীলিমার কবরে মাটিটুকু দিতে পারল না নীরব। প্রিয়তমার শেষ বিদায়ও থাকতে পারল না নীরব। নিজের সন্তানকে একবারও করে নিতে পারল না সে। নীরব প্রায় পাগলের মতো হয়ে গেছে। আজ প্রায় 15 বছর পর নীরব জেল থেকে ছাড়া পেল। নীরবের চুলে পাক ধরেছে, গায়ের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। ঝাপসা চোখে সে দেখলো দুজন তার জন্য অপেক্ষা করছে, একজন বৃদ্ধ আর একটি 15 থেকে 16 বছরের মেয়ে। নীরব তাদের কাছে গেল। নীরব, নীরব তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নীরব, এটা তোর মেয়ে সুমনা। নীরব তার এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তার মেয়ের দিকে, তারপর বলল, একদম মায়ের মতো হয়েছে আমার মেয়েটা। মেয়েটাকে আজ প্রথম বুকে নিল নীরব। চোখে তার ঝরঝর করে পানি ঝরছে। মেয়েকে এতদিন পর কাছে পেয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে নীরব। তারপর নীরব নীলিমার কবরের কাছে গেল, নীলিমার কবরে হাত দিয়ে। সরি নীলিমা, তোমার শেষ বিদায় তোমার সাথে থাকতে পারি না। এই 15 বছর তোমার কবর আসতে পারেনি। কেন চলে গেলে নীলিমা? তুমি তোমার কথা রাখো নি। তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না। কথা রাখো নি তুমি, কথা রাখো নি নীলিমা। তোমার তো অন্ধকারে ভয় করে, তাহলে কি করে আছো তুমি অন্ধকার কবরে? চিন্তা করো না নীলিমা, আমি প্রতি রাতে তোমার কবরের পাশে মোমবাতি জ্বালাবো, সারা রাত তোমার সাথে থাকবো, কোথাও যাবো না তোমাকে ছেড়ে। এসব বলছে আর চিৎকার করে কাঁদছে নীরব।